অধিকার আছে এবং তাদের কি দায়িত্ব রয়েছে, দুইটা বিষয়। রাইটস অফ দ্য রিফিউজি, রিফিউজির অধিকার সম্পর্কে আন্তর্জাতিক বিভিন্ন রিফিউজির অধিকার সম্পর্কে উল্লেখ করেছে। প্রথম যে কনভেনশনটা, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর যেটাকে বলে, 1948 আর্টিকেল 14, এটাতে সর্বপ্রথম রাইট সম্পর্কে বলা হয়েছে। যদিও ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে যাও আচ্ছা, আপনার সাউন্ডটা, আপনার ভলিউমটা বাড়িয়ে নেন। অন্যরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? অন্যরা ওকে। সর্বপ্রথম রিফিউজির অধিকার সংক্রান্ত বিষয়ে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ আর্টিকেল 14 এ বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির রাইট টু সিক অ্যাসাইলাম এন্ড এনজয় ইন আদার কান্ট্রিজ অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন। যদি অত্যাচার এবং নির্যাতনের ভয় থাকে তাহলে প্রত্যেক ব্যক্তির অন্য রাষ্ট্রে আশ্রয় চাওয়ার অধিকার থাকবে এবং রাইট টু সিক অ্যান্ড এনজয়, আশ্রয় চাওয়া এবং উপভোগ করার অধিকার থাকবে, আশ্রয় চাওয়ার এনজয় করার অধিকার থাকবে। এই যে অধিকারটা বলা হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এইটা ইউডিএইচআর এর যে প্রভিশন গুলো আছে সেই প্রভিশন গুলো তার সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে মানবাধ্যকর নয়। পরবর্তীতে ইউডিএইচআর এর থেকে জাতিসংঘ থেকে আইসিসিপিআর এবং আইসিইএসএ যেগুলো হয়েছে সেগুলো আবার মানবাধ্যকর, কিন্তু ইউডিএইচআর শুধুমাত্র গাইডলাইন। জাতিসংঘের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিকভাবে কিভাবে সম্পর্ক বজায় রাখবে, ইউডিএইচআর হচ্ছে সেটার একটা গাইডলাইন, এবং হিউম্যান রাইটস গুলো কেমন হবে তার একটা গাইডলাইন। The first international document that recognizes the right to seek and enjoy asylum from persecution, though it is not mandatory to follow by the member state, rather guideline or directory. Article 14 কি বলছে? Everyone has the right to seek and enjoy asylum in other countries from persecution. This right may not be invoked in the case of persecution genuinely arising from non-political crimes or from acts contrary to the purpose and principles of the United Nations. কিন্তু এখানে আরেকটা বিষয় বলা আছে, এই যে রাইট টু সিক এন্ড এনজয় অ্যাসাইলামের কথা বললো ইউডিএইচআর আর্টিকেল 14, এখানে কিন্তু আর্টিকেল 14 সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে এই যে এই রাইটটা কিন্তু আবার কেউ যদি নন পলিটিক্যাল ক্রাইম করে, পলিটিক্যাল ক্রাইম না, পলিটিক্যাল ক্রাইম তো হয়তো শুধু পলিটিক্যাল ম্যানিপুলেশনের কারণেও হয়ে থাকে অনেক সময়, কিন্তু এটা যদি নন পলিটিক্যাল ক্রাইম হয় এবং এমন কাজ যেটা জাতিসংঘের যে মূলনীতিগুলো আছে মূলনীতির বিরুদ্ধের কাজ, তাহলে সে কিন্তু অ্যাসাইলামের অধিকারী হবেন না, সে অ্যাসাইলামের তার অধিকার থাকবে না, অ্যাসাইলাম চাইতেও পারবে না এবং তার অ্যাসাইলাম এনজয় করার অধিকারটাও তার থাকবে না। তো কন্ডিশনটা হচ্ছে নন পলিটিক্যাল ক্রাইম যদি হয় এবং এমন কোন কাজ যে কাজটা জাতিসংঘের মূলনীতির বিরোধী, সেই কাজ করার কারণে সে যদি ফিয়ার অফ ওয়েল ফান্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার রাইট টু সিক এন্ড এনজয় অ্যাসাইলামের এই রাইটটা তার থাকবে না। আবার জেনেভা কনভেনশন রিলেটিভ টু দ্য প্রোটেকশন অফ সিভিলিয়ান পারসন ইন টাইম অফ ওয়ার, যুদ্ধের সময়ে জেনেভা কনভেনশন সাধারণত যুদ্ধের সময়ের জন্য, যুদ্ধ চলমান সময়ের জন্য প্রযোজ্য। যুদ্ধের সময়ে যদি কোনো ব্যক্তি রিফিউজি হয় যুদ্ধের কারণে, তারা রিফিউজি চাইতে মানে তারা অ্যাসাইলাম চাইতে পারবে কিনা অন্য রাষ্ট্রে। যেমন বাংলাদেশ 1971 সালে ভারতে অনেক রিফিউজি ভারতে গমন করেছিল এবং তারা কিন্তু অ্যাসাইলাম পেয়েছিল। এই যুদ্ধের সময়ে অ্যাসাইলাম চাওয়ার ক্ষেত্রে কি বিধান রয়েছে? আর্টিকেল 44 বলেছে, ইন অ্যাপ্লাইং দ্য মেজার্স অফ কন্ট্রোল মেনশন ইন দ্য প্রেজেন্ট কনভেনশন, the detaining power shall not treat as enemy aliens exclusively on the basis of their nationality, de jure of enemy state, refugees who do not in fact enjoy the protection of any government. This treaty protects refugee during war. যুদ্ধের সময় যে রিফিউজি ক্রিয়েট হবে যুদ্ধের কারণে, তারা অন্য রাষ্ট্রে অ্যাসাইলাম চাইতে পারবে এবং তাদেরকে ডিসক্রিমিনেটলি ট্রিট করা যাবে না এবং তাদেরকে এনিমি হিসেবে ট্রিট করা যাবে না। যুদ্ধের কারণে তারা যদি রিফিউজি হয় এবং শুধুমাত্র এনিমি স্টেটের কারণে, এনিমি স্টেটের ন্যাশনালিটি হওয়ার কারণে তাদেরকে এনিমি হিসেবে ট্রিট করা যাবে না। আবার প্রোটোকল এডিশনাল টু জেনেভা কনভেনশন, জেনেভা কনভেনশনের যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের আর্টিকেল 73 তে বলা হয়েছে, পারসন হু বিফোর দ্য বিগিনিং অফ হস্টিলিটিস ওয়ার কনসিডার্ড এ স্টেটলেসনেস পারসন অর রিফিউজি শ্যাল বি প্রোটেক্টেড পারসন ইন অল সার্কামস্টেন্সেস and without any adverse distinction. বলা হয়েছে একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বেই
কোনো ব্যক্তি যদি যেই রাষ্ট্রের সাথে যুদ্ধ সংগঠিত হচ্ছে, যেই রাষ্ট্রের সাথে যুদ্ধ হচ্ছে, সেই রাষ্ট্রের কোনো ব্যক্তি যুদ্ধের পূর্ব থেকেই সেই স্টেটলেসনেস এবং সে রিফিউজি হিসেবে ট্রিট করা হয়েছে তাকে, কিন্তু যখন যুদ্ধ শুরু হলো ওই রাষ্ট্রের সাথে, তাকে কিন্তু এনিমি পার্সন হিসেবে গণ্য করা যাবে না। যেহেতু ওই রাষ্ট্রের সাথে যুদ্ধ অবস্থা রয়েছে, হস্টিলিটিস রয়েছে, তথাপিও যেহেতু সে পূর্ব থেকে রিফিউজি হিসেবে ট্রিটমেন্ট পাচ্ছে, সেই কারণে পরবর্তীতে সেই রাষ্ট্রের সাথে যুদ্ধ হওয়া সত্ত্বেও ওই ব্যক্তিকে রিফিউজির যে ট্রিটমেন্টটা সেটা থেকে তাকে বিতাড়িত করা যাবে না। তারপর আমরা গত ক্লাসে যেটা বলেছি, রিফিউজির ক্ষেত্রে যে কনভেনশন রয়েছে 1951 এর যে কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ দ্য রিফিউজি, এই কনভেনশনে অনেকগুলো অধিকারের কথা বলা হয়েছে। রিফিউজিদের অনেকগুলো অধিকার ডিটেইল বলা আছে, কি অধিকার থাকবে কি থাকবে না সবগুলো ডিটেইল বলা আছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট কভারিং দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ দ্য রিফিউজিস লাইফ। It recognized the international scope of refugees, crisis and necessity of international cooperation, including burden sharing among states in tackling the problem. আর্টিকেল 12 থেকে আর্টিকেল 13 পর্যন্ত 18টা আর্টিকেলে রিফিউজির কি অধিকার রয়েছে ডিটেইল বলা আছে। আর্টিকেল 20 to 30 of the Refugee Convention set out the rights which individuals are entitled to once they have been recognized as convention refugee. Convention refugee মানে হচ্ছে জাতিসংঘের এই যে এই যে 1951 এর যে কনভেনশনটা আছে, কনভেনশনের আর্টিকেল 1 এ যে ডেফিনিশনটা দেওয়া আছে, সেই ডেফিনিশন অনুযায়ী যারা রিফিউজি হিসেবে বিবেচিত হয় তাদেরকে বলা হয় কনভেনশন রিফিউজি। এই কনভেনশন রিফিউজিদের কি কি অধিকার রয়েছে আর্টিকেল 12 থেকে 30 পর্যন্ত আর্টিকেলগুলোতে বলা হয়েছে। The refugees must receive the same treatment as nationals of the receiving country with regard to the following rights. নিচে কতগুলো অধিকারের কথা বলা হয়েছে, যে একজন ন্যাশনাল ওই রাষ্ট্রের যে নাগরিক, সে নাগরিকের সাথে এই অধিকারগুলো সংক্রান্ত বিষয়ে কিছু অধিকার রয়েছে, অধিকারগুলো সংক্রান্ত বিষয়ে কোনো ডিস্টিংশন করা যাবে না। ন্যাশনালদের যেভাবে ট্রিট করা হয় একজন রিফিউজিকে সেভাবে ট্রিট করা হবে। সেই অধিকারগুলো কি কি? ফ্রি এক্সারসাইজ অফ রিলিজিয়ন, রিলিজিয়াস এডুকেশন, ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে, তার ধর্ম মানতে দিতে হবে এবং তার ধর্মীয় জ্ঞানের বিষয়ে, ধর্মীয় যে নলেজ রয়েছে, এডুকেশন রয়েছে, ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষা চর্চা করতে দিতে হবে। ফ্রি অ্যাক্সেস টু দ্য কোর্টস ইনক্লুডিং লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, তার কোর্টে অ্যাক্সেস থাকবে এবং কোর্টের আইনগত সহায়তা সে পেতে পারবে, পাওয়ার অধিকার থাকবে। অ্যাক্সেস টু এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষার অধিকার তার থাকবে। অ্যাক্সেস টু পাবলিক রিলিফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, পাবলিক রিলিফ অনুদান এবং সহযোগিতা পাওয়ার অধিকার থাকবে। প্রোটেকশন প্রোভাইডেড বাই সোশ্যাল সিকিউরিটি, এবং সোশ্যাল সিকিউরিটিতে সামাজিক নিরাপত্তার যে বিষয় থাকে সেই বিষয়টা তাদেরও থাকবে। প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি সাচ এস ইনভেনশনস এন্ড ট্রেড নেমস, এবং কোনো রিফিউজি যদি কোনো ইন্টেলেকচুয়াল বুদ্ধিদীপ্ত কোনো প্রপার্টি থাকে, সম্পত্তি থাকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, যেমন যেটা কোনো কিছু যে আবিষ্কার করে সে আবিষ্কারের প্রপার্টিটা তার স্বত্বাধিকারী থাকবে। প্রোটেকশন অফ লিটারারি আর্টিস্টিক অ্যান্ড সায়েন্টিফিক ওয়ার্ক, কোনো ব্যক্তি যদি কোনো সাহিত্য কর্ম রচনা করে অথবা কোনো বৈজ্ঞানিক কোনো বিষয় আবিষ্কার করে সেই বিষয়ের অধিকার তার থাকবে। ইকুয়াল ট্রিটমেন্ট বাই ট্যাক্সিং অথরিটিস, এবং ইকুয়াল ট্রিটমেন্ট বাই ট্যাক্সিং অথরিটি, এবং ট্যাক্সের ক্ষেত্রে ইকুয়াল ট্রিটমেন্ট করতে হবে রিফিউজি এবং ন্যাশনালদের ক্ষেত্রে, একই রকম ট্রিটমেন্ট তারা পাবে। আবার refugee must receive the most favorable treatment provided to nationals of a foreign country with regard to the following rights. তিনটা অধিকারের ক্ষেত্রে বিদেশি কোনো নাগরিক যদি সেই রাষ্ট্রে থাকে, যেই ট্রিটমেন্টটা তার পাবে তার চেয়ে বেশি ট্রিটমেন্ট রিফিউজিরা পাবে। The most favorable treatment provided to nationals of foreign country with regard to the following rights. তিনটি ক্ষেত্রে। Right to belong to trade unions, ট্রেড ইউনিয়নের সাথে তারা জড়িত থাকতে পারবে। The right to belong to other non-political non-profit organization, অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠনের সাথে তারা জড়িত থাকতে পারবে, সেই অধিকার তাদের থাকবে। The right to engage in wage earning employment, ওয়েজ আর্নিং এমপ্লয়মেন্টের সাথে তারা জড়িত থাকতে পারবে, তারা কোনো চাকরিতে জয়েন করতে পারবে। তারপরে আবার বলা হয়েছে রিফিউজিস মাস্ট রিসিভ দ্য মোস্ট ফেভারেবল ট্রিটমেন্ট পসিবল হুইচ মাস্ট বি অ্যাট লিস্ট এজ ফেভারেবল টু দ্যাট অ্যাকর্ডেড এলিয়েন জেনারেলি ইন দ্য সেম সার্কামস্ট্যান্সেস উইথ রিগার্ড টু দ্য ফলোইং রাইটস। বিদেশি কোনো শত্রু যদি আসে তার সাথে যে আচরণ করা হবে
যে হিউম্যান রাইটস গুলো মেনটেন করে যে আচরণগুলো করা হবে, সেই আচরণগুলো যতদূর সম্ভব রিফিউজির সাথেও করতে হবে। কি কি? দ্য রাইট টু ওন প্রপার্টি, প্রপার্টি ওন করার অধিকার, দ্য রাইট টু প্র্যাকটিস এ প্রফেশন, তার হচ্ছে কর্ম করার অধিকার থাকবে, রাইট টু সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্টের অধিকার থাকবে, অ্যাক্সেস টু হাউজিং, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার অধিকার থাকবে। তারপর রিফিউজিস মাস্ট রিসিভ দ্য সেম ট্রিটমেন্ট অ্যাজ দ্যাট অ্যাকর্ডেড টু এলিয়েন জেনারেলি উইথ রিগার্ড টু দ্য ফলোইং, নিচের রাইটগুলো এটা আগেরগুলোর মতোই। তারপর উনি ইন্টারন্যাশনাল কমিশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, যেটা আইসিসিপিআর, আইসিসিপিআর এর আর্টিকেল 2 এবং 12 এ বলা হয়েছে, যেটা ম্যান্ডেটরি, একটু আগে বলেছি যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে আর্টিকেল গুলো, যে প্রভিশন গুলো আছে, সেগুলো কিন্তু তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য মানা বাধ্যকর নয়, কিন্তু আইসিসিপিআর এর যে প্রভিশন গুলো আছে তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য সেটা মানা বাধ্যকর। আর্টিকেল 2 এবং 12 এ বলা হয়েছে দ্য মেইন ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট, যেটা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর ক্ষেত্রে এটা হচ্ছে আন্তর্জাতিক মূল ইন্টারন্যাশনাল ট্রিটি, একটা আন্তর্জাতিক মূল চুক্তি সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর ক্ষেত্রে। এই চুক্তিতে আর্টিকেল 2 তে বলা হয়েছে all individuals within its territory and subject to its jurisdiction কি থাকবে, should ensure the civil and political rights. States should ensure the civil and political rights of all individuals within its territory and subject to its jurisdiction. আর্টিকেল 2 তে বলা হয়েছে যে প্রত্যেক রাষ্ট্র তার রাষ্ট্রের, তার টেরিটরিতে, তার সীমানার ভিতরে যত ইন্ডিভিজুয়াল থাকবে, যত ব্যক্তি থাকবে, সকলকে কি করবে, সিভিল এন্ড সকলের সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস নিশ্চিত করবে। The covenant also guarantees freedom of movement and prohibits forced expulsion. Freedom of movement, ওই রাষ্ট্রে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলাচল করতে পারবে, এই অধিকারটা তাদের থাকবে। তারপর নন রিফর্মার প্রিন্সিপাল দ্বারা রিফিউজিদের অধিকার সংরক্ষণ করা হয়েছে, প্রোটেকশন করা হয়েছে। নন রিফর্মার প্রিন্সিপাল, এটা গত ক্লাস শুরুর দিকে পড়েছিলাম। নন রিফর্মার, শুরুর দিকে একটু হিন্ট দিয়েছিলাম নন রিফর্মার ক্ষেত্রে, এটা আমরা পরবর্তী ক্লাসে ডিটেল পড়বো। নন রিফর্মার প্রিন্সিপাল কোথায় কোথায় আছে, কোন কোন কনভেনশনে নন রিফর্মার প্রিন্সিপাল আছে, এবং এর ডিটেল ব্যাখ্যাটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। কিন্তু নন রিফর্মার হচ্ছে প্রহিবিশন অন দ্য ফার্স্ট রিটার্ন অফ রিফিউজি ইজ কল্ড নন রিফর্মার। মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো অ্যাসাইলাম চায় অথবা ফ্রন্টিয়ারে আসে অ্যাসাইলাম চাওয়ার জন্য, তাকে ফ্রন্টিয়ার থেকে বিতাড়িত করা যাবে না, তাকে জোর করে তার যে কান্ট্রি অফ অরিজিন, যেখানে তার ওয়েল ফাউন্ডেড ফেয়ারস অফ পারসিকিউশন রয়েছে, সেখানে কিন্তু তাকে ফেরত পাঠানো যাবে না। এই বিধানটা হচ্ছে নন রিফর্মার প্রিন্সিপাল। আপনারা যখন ইন্টারন্যাশনাল ল পড়েছেন তখন আপনারা দেখেছেন কাস্টমারি ইন্টারন্যাশনাল ল। কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বলতে একটা ল রয়েছে, যেটা আমরা ন্যাশনাল লতে কাস্টম হিসেবে জানি, কাস্টম বা প্রথা হিসেবে জানি, যেটা ইন্টারন্যাশনাল লতে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল। কাস্টমারি ইন্টারন্যাশনালের যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে সকল রাষ্ট্রসমূহ মেনে চলতে বাধ্য। কারণ হচ্ছে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এর দুইটা এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে ওপিনিয়ন জুরিস আর একটা হচ্ছে সেন্স অফ অব্লিগেশন। সেন্স অফ ওপিনিয়ন জুরিস এন্ড স্টেট প্র্যাকটিস। ওপিনিয়ন জুরিস হচ্ছে সেন্স অফ অব্লিগেশন, আর স্টেট প্র্যাকটিস যেটা এজ এ হোল একটা উল্লেখযোগ্য রাষ্ট্রসমূহ সেই বিধানটা মেনে চলে। এই দুইটার উপাদান যখন বিদ্যমান থাকে কোন একটা আন্তর্জাতিক প্রভিশনের ক্ষেত্রে, সেটাকে বলা হয় কাস্টমার ইন্টারন্যাশনাল ল। আর নন রিফর্মার প্রিন্সিপাল একটি কাস্টমার ইন্টারন্যাশনাল ল, এবং এটা বিভিন্ন কনভেনশনের দ্বারা স্বীকৃত হয়েছে। তাছাড়া এটা স্বীকৃতি পাওয়ার পূর্বে, বিভিন্ন কনভেনশনে যুক্ত হওয়ার পূর্ব থেকেই এটা আন্তর্জাতিক রাষ্ট্রসমূহ, যে জাতিসমূহ রয়েছে, জাতিসমূহ এটা মেনে চলাকে বাধ্যকর মনে করে, সেন্স অফ অব্লিগেশন তৈরি হয়েছে, সেই কারণে এটাকে বলা হয় ওপিনিয়ন জুরিস। এবং যেহেতু রাষ্ট্রসমূহ সেটাকে মেনে চলছে, উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রসমূহ মেনে চলছে, সেই জন্য এটা স্টেট প্র্যাকটিস যেহেতু রয়েছে, এই দুইটা এলিমেন্ট থাকার কারণে এটাকে বলা হয় কাস্টমার ইন্টারন্যাশনাল ল। তাছাড়া এটা কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ দ্য রিফিউজিস, 1951 এর যে কনভেনশন রয়েছে, সেই কনভেনশন আর্টিকেল 33 তে এই নন রিফর্মার প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে নো স্টেট শ্যাল এক্সপেল অর রিটার্ন রিফল আর ইনফ্রেঞ্চ, যেটাকে শ্যাল রিটার্ন মানে তাকে ফেরত পাঠাতে পারবে না। রিফর্মার শব্দটা ফ্রেঞ্চ শব্দ থেকে এসেছে, রিফোলার থেকে। এ রিফিউজ ইন এনি ম্যানার whatsoever to the frontiers of territories where his life or freedom would be threatened on account of his race, religion, nationality, membership of particular social group or political opinion। এই যে ধর্ম, বর্ণ,
এবং কোনো পলিটিক্যাল গ্রুপের মেম্বার হওয়ার কারণে অথবা কোনো মতামত প্রকাশ করার কারণে তার যদি ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে অথবা তার জীবন এবং স্বাধীনতা বিঘ্নিত হতে পারে এমন কোনো আশঙ্কা থাকে, তাহলে সে যদি সেই পারসিকিউশন থেকে, সেই ভয় থেকে, সে ফেয়ার থেকে কোনো রাষ্ট্রে গমন করতে চায়, তাকে সেই ফ্রন্টিয়ার থেকে বিতাড়িত করা যাবে না। আর্টিকেল 33 অফ দ্য কনভেনশন, 1951 কনভেনশন। আবার এই প্রিন্সিপালটা, একই প্রিন্সিপাল কনভেনশন এগেইনস্ট টর্চার এন্ড আদার cruel, inhuman or degrading treatment or punishment, 1984 এই কনভেনশন আর্টিকেল 3 সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে that states that a consistent pattern of gross and massive violations of human rights are circumstances which a state should take in account when deciding on expulsion. The monitoring body of this convention, the Committee Against Torture, has established some fundamental principles relating to the expulsion of refugee asylum seekers. It offers important protection of refugees and the right not to be returned to a place where they fear persecution. বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির একটা অধিকার থাকবে, তাকে যেন তা কোনো রাষ্ট্রে যখন অ্যাসাইলাম চাকে সেখান থেকে, ফ্রন্টিয়ার থেকে তাকে বিতাড়িত না করা হয়, বিতাড়িত না হওয়ার একটা অধিকার তার থাকবে। আর্টিকেল 3 অফ দ্য টর্চার কনভেনশন এবং আর্টিকেল 33 অফ দ্য 1951 রিফিউজি কনভেনশন, এই দুইটা জায়গায় নন রিফর্মার প্রিন্সিপাল প্রতিফলিত হয়েছে। তাছাড়া এটা যেহেতু কাস্টমার ইন্টারন্যাশনাল, বিশ্বের রাষ্ট্রসমূহ এই বিধানটা মেনে চলতে বাধ্য থাকবে। সেই কারণে কিন্তু বাংলাদেশ রোহিঙ্গাদেরকে বিতাড়িত করতে পারে না এই নন রিফর্মার প্রিন্সিপালের কারণে, যদিও বাংলাদেশ 1951 কনভেনশনের কোন সদস্য রাষ্ট্র নয়। কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড 1989 এর আর্টিকেল 22 তে বলা হয়েছে, আর্টিকেল 22 রিফিউজিদের সন্তান রয়েছে, রিফিউজির সন্তানদের অধিকার সম্পর্কে বলা হয়েছে। Article 22 of this convention stipulates that states parties shall take appropriate measures to ensure that a child who is seeking refugee status or who is considered a refugee shall receive appropriate protection and humanitarian assistance in the enjoyment of rights. State parties shall provide cooperation in efforts to protect and assist such child and to trace the parents of other members of the family of any refugee child. মানে কোন রিফিউজি চাইল্ড যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দিতে হবে এবং তার পিতামাতাকে খুঁজে বের করার জন্য সহযোগিতা করবে সদস্য রাষ্ট্রসমূহ। তারপর রয়েছে রিফিউজি ডিউটিস। রিফিউজিদের শুধু অধিকার থাকবে তাই না, রিফিউজিদের কিছু দায়িত্বও থাকবে। একটি রাষ্ট্রে যখন তারা অ্যাসাইলাম চাইবে, সেই রাষ্ট্রের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা থাকবে। কি কি দায়বদ্ধতা? 3টা দায়বদ্ধতা। নাম্বার 1, a refugee must abide by the constitution, the laws and regulations of the state. যেই রাষ্ট্রে তারা প্রবেশ করবে সেই রাষ্ট্রের কনস্টিটিউশনকে তাদের মেনে চলতে হবে এবং সেই রাষ্ট্রের ল গুলো মেনে চলতে হবে, সেই রাষ্ট্রের যে রেগুলেশন গুলো আছে সেই রেগুলেশন গুলো মেনে চলতে হবে। No refugee may engage in activities which may endanger the security of the republic. যেই রাষ্ট্রে তারা প্রবেশ করবে সেই রাষ্ট্রের সিকিউরিটি, নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং বিপদাপন্ন না হয় সেইটা নিশ্চিত করবে তারা, এবং এমন কোনো কাজে তারা জড়িত হবে না যেই কাজটা ওই রাষ্ট্রের সিকিউরিটির জন্য বিপজ্জনক হবে, or disrupt public order or harm public interest, এবং জনশান্তি এবং জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ তারা করবে না। A refugee shall not engage in activities which are contrary to the principles of the United Nations and international law. আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতির কোনো বিরোধী কোনো কাজ তারা করবে না। ওকে, আচ্ছা, আমরা গত ক্লাসে রিফিউজির ডেফিনেশন যখন পড়িয়েছিলাম, রিফিউজির ডেফিনেশন পড়াতে যে আমি গত ক্লাসে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কগুলো কি করেছেন? হোমওয়ার্কগুলো করেছেন কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, হোমওয়ার্কগুলো কি করেছেন? 8টা কোয়েশ্চেন দিয়েছিলাম। স্যার শীট দেননি তো গত স্যার। আচ্ছা শীটটা পাইনি আর কি আমরা স্যার। প্রথম শীটটা পাইছি, দ্বিতীয় শীটটা পাইনি স্যার।
আচ্ছা আচ্ছা, তারপর কোয়েশ্চেনগুলো আবার বলছি। যে গত ক্লাসে যে পড়েছিলাম আমরা রিফিউজি জি ডেফিনিশন স্যার। এক্সক্লুশন ক্লজে, যে ওয়ার রিলেটেড ক্রাইমস, ওয়ার ক্রাইম যারা করবে অথবা কোনো ক্রিমিনাল অপরাধে যারা জড়িত হবে তারা রিফিউজি হতে পারবে কিনা অন্য রাষ্ট্রে। এটা বাহ্যত দৃষ্টিতে কোনো কমন সেন্স দিয়ে অ্যান্সার করেন তো, যে কোনো ক্রাইম করে অন্য রাষ্ট্রে যদি রিফিউজি অ্যাসাইলাম চায়, সে রিফিউজি হিসেবে বিবেচিত হবে কিনা 1951 এর কনভেনশন অনুযায়ী। নন পলিটিক্যাল ক্রাইম হবে না স্যার, হবে না, রিফিউজি পাবে না। নন পলিটিক্যাল ক্রাইম হলে রিফিউজি পাবে না। পাবে না। নন পলিটিক্যাল ক্রাইম অথবা ওয়ার ক্রাইম অথবা ওয়ার ড্রাফট ক্রাইম ইবার্টার। হলো ড্রাফট ইবার্টার হচ্ছে যেই রাষ্ট্র থেকে সে ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশনের দাবি করছে, সেই যে রাষ্ট্রের কোনো বাহিনীতে সে ছিল, থাকার পরে যে কোনো রকম এক্সকিউজ ছাড়া সেই বাহিনী ত্যাগ করেছে, কোনো রকম এক্সকিউজ ছাড়া বাহিনী ত্যাগ করেছে, তাকে বলে ড্রাফট ইবার্টার। সেও কিন্তু অন্য রাষ্ট্রে রিফিউজি চাইতে রিফিউজি হতে পারবে না। তারপরে ওয়ার ক্রিমিনাল হলেও পারবে না, এবং সে যদি নন পলিটিক্যাল ক্রাইম করে সেটাও কিন্তু পারছে না। পারবে না। তারপরে আমরা যে রিফিউজি ডেফিনিশন করেছিলাম সেখানে কি এই যে জেন্ডার বেসড যে পারসিকিউশন কি ইনক্লুড করা ছিল 1951 কনভেনশনে? জেন্ডার বেসড পারসিকিউশন, জেন্ডার বেসড পারসিকিউশনের কারণে কোনো ব্যক্তি যদি অন্য রাষ্ট্রে অ্যাসাইলাম চায়, 1951 কনভেনশনে কিন্তু সেটাকে রিফিউজি হিসেবে দেখানো হয় না, কিন্তু এটাকে আন্তর্জাতিক এখন প্র্যাকটিস হয়েছে বিভিন্ন রাষ্ট্রের, যে বিভিন্ন কতগুলো রাষ্ট্রের যে কনভেনশন আছে, আঞ্চলিক যে কনভেনশন, সেগুলো কিন্তু আবার জেন্ডার বেসড পারসিকিউশনের দ্বারা কোনো উইমেন যদি অন্য রাষ্ট্রে অ্যাসাইলাম চায়, তাহলে সে সেটাকে, অথবা শুধু উইমেন না, ইনফ্যান্ট হতে পারে, ইনফ্যান্ট ডটার হতে পারে, কোনো কন্যা সন্তান হতে পারে, তারা যদি অন্য রাষ্ট্রে অ্যাসাইলাম চায় তারা অ্যাসাইলাম পাবে এবং অ্যাসাইলাম চাওয়ার অধিকার থাকবে এবং তারা রিফিউজি হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, আজকে যতটুকু পড়লাম তার উপর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আজকে যতটুকু বললাম তার উপর কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, কোয়েশ্চেন যদি না থাকে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, প্লিজ রেসপন্ড ইউর রুল কল। নূর রাব্বি রাতুল, টিপু সুলতান, Yes, sir. জহির খান, মিনহাজ উদ্দিন, Yes, sir. Sir, Okay. Minhajuddin আছে। ওকে, নবী হুসাইন, সেলিম হুসাইন, মোহাম্মদ ইকবাল, খন্দকার অনিক, ওকে, মমিনুল হক, আমির হুসাইন, মোতায়ের হোসাইন, স্যার 3টা কমপ্লিট, ভাড়াটিয়ারা কমপ্লিট। মোতায়ের হোসেন আছে, আরব আলী, Yes, sir. ওকে, সুলতানা রাজিয়া, Yes, sir. বিনয়, মোহাম্মদ বিনয়, শফিকুল, কাজী ইমরান, জহিরুল ইসলাম, রাবে আক্তার, ইয়েস স্যার। ওকে, রাসেল মোল্লা, নাজমুল, নাহিমা,
সাবরিনা, Yes, sir. ওকে। প্রিন্স নওশাদ, Yes, sir. ওকে। কানিজ জাহান, প্রেজেন্টেশন। ওকে। শাহজালাল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাসির উদ্দিন, রুমা আক্তার, স্যার ইয়েস খালেদ, স্যার। ওকে। খালেদা আক্তার, স্যার Yes, লিখতে sir. বলছিলাম স্যার, ওই স্যার আমি নেট দিয়েছি, হৃদয় দিয়েছি। আচ্ছা, আরো নতুন আমি দুইজনকে দেখতে পাচ্ছি। এর আগে ক্লাসে জয়েন করেন তুফাজ্জল হোসাইন। তুফাজ্জল হোসেন কি আপনি নতুন ভর্তি হয়েছেন? জি স্যার, স্যার নেট প্রবলেম তো স্যার, এই জন্য আমি বলতে পারিনি। তারপরে আরেকজন দেখতে পেলাম, জাবেদ ওমর। জি স্যার, আমি নতুন ভর্তি হয়েছি স্যার। নতুন ভর্তি হয়েছেন জাবেদ ওমর, ওকে। জি স্যার, আমরা ক্লাস মিস করছি তো স্যার, এই আজকে থেকে আমাদের ফার্স্ট ক্লাস স্যার। আজকে থেকে ফার্স্ট ক্লাস, ওকে। জি স্যার। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন অ্যাটেন্ডেন্স হয় না এরকম? স্যার আমাদের একটা ফ্রেন্ড ছিল শামীম আক্তার, ও তো এতক্ষণ ছিল স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শামীমা আক্তার, হ্যাঁ? জি স্যার, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। শামীমা, নামটা এন্ট্রি নিতেছি। আর কেউ আছেন? ইকবাল আহমেদ স্যার। জি, ইকবাল আহমেদ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমি রাসেল মোল্লাও দিয়েছি। Thank you, sir. আমি গত ক্লাসের লেকচার শিট এবং আজকের লেকচার শিট দুইটাই দিয়ে দিচ্ছি একসাথে। জি স্যার। ওকে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।